গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। খুনের রাজনীতি বন্ধে ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তির আশা অ্যাটর্নি জেনারেলের। আবু সাইদরা যে রক্ত দিয়ে গেছে, যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে, যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রজ্বলন রাখব, ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব। শাহবাগে ছাত্র সমাবেশে ছাত্রদল নেতাকর্মীদের জমায়েত। ভার্চুয়ালি বক্তব্য দিবেন তারেক রহমান। শহীদ মিনারে জনসমাবেশ থেকে ইশতেহার ঘোষণা করবে এনসিপি। নয় দফা থেকে শেখ হাসিনার পতনে এক দফা কর্মসূচি ঘোষণা হয় ৩ আগস্ট। পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন নাহিদ ইসলাম। সংস্কার ইস্যুতে দলগুলোর মাঝে ৫.৫ মাসের আলোচনায় হয়নি যথেষ্ট ঐকমত্য, মত বিশ্লেষকদের। জাতীয় সনদ বাস্তবায়নে অনেকে সন্দিহান। ঐকমত্য সৃষ্টি করেই একটা জুলাই সনদ ঘোষণা করলে সেটা সব রাজনৈতিক দল মেনে নিতে বাধ্য হবে। জনগণ ওভারওয়েলমিংলি রেফারেন্ডামের পক্ষে ভোট দেয়, তাহলে সেটা এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করে। সংশোধিত মার্কিন শুল্ক হারে স্বস্তির পাশাপাশি বাড়বে অদৃশ্য চাপ। যুক্তরাষ্ট্রকে ছাড় দেয়া বিষয়গুলো প্রকাশের তাগিদ বিশ্লেষকদের। ভারতে ধর্ষণের দায়ে কর্ণাটকের সাবেক এমপি প্রজ্জ্বল রেভান্নার যাবজ্জীবন সাজার ঘটনায় ক্ষমতাসীন বিজেপিকে বিরোধীদের তুলোধুনো। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম, খুন, চাঁদাবাজি ও টাকা পাচারের রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করেছিল বিগত সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার সূচনা বক্তব্যে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যেখানে খুনের রাজনীতি বন্ধ হবে। বলেন, দুজন আসামির অনুপস্থিতিতে বিচার হওয়া মানেই ন্যায় বিচার বঞ্চিত হওয়া নয়। দোষীদের জবাবদিহিতা নিশ্চিত। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে অপরাধীদের বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না বলে জানান অ্যাটর্নি জেনারেল। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার পরিচালিত হবে। শেখ হাসিনার বিচার অতীতের হিসাব মেটানো নয়, এটি বিচার ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া। আজ রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। আর সাক্ষ্য দিচ্ছেন জুলাই আন্দোলনের আহতরা। বিগত 17 বছরে মুক্তিযুদ্ধের চেতনা মানে একটি প্রজন্মের কাছে বার্তা দেওয়া হচ্ছিল, দিনের ভোট রাতে করা যায়, ভোট ডাকাতি করা যায়, খুন করে গুম করে ক্ষমতায় থাকা যায়। নিরস্ত্র মানুষ যখন কথা বলছিলেন তখন সেই সমস্ত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, ল্যাথেল উইপন ব্যবহার করা হয়েছে। আমরা এই অপরাধের বিচার চেয়েছি। এই বিচার অতীতের হিসাব মেটানো নয়, এটি বিচার ব্যবস্থার জন্য জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া। ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ, দৃঢ় এবং অনিবার্য। শেখ হাসিনা অভিযুক্ত হলেও এই বিচার প্রক্রিয়া তাকে এবং তার 2 সহ আসামিকে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করবে এবং বিচার জাতীয় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হবে। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য সহকর্মী মাইনুল মারুফ অপেক্ষা করছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন। মারুফ, শুনানি তো শুরু হয়েছে, সাক্ষীরা কি বলছেন কিছু জানতে পারলেন? বৃষ্টির শুনানি বলতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং এই যে মামলার প্রথম সাক্ষী কিন্তু আজ সাক্ষ্য দিচ্ছেন এবং সেই সাক্ষীর নাম খোকনচন্দ্র বর্মন। তিনি একজন জুলাই আহত এবং তিনি যাত্রাবাড়িতে 5ই আগস্ট আন্দোলনকালীন সময়ে আহত হন এবং তিনি কিন্তু আজকে প্রথম সাক্ষী হিসেবে কিন্তু ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি ইতিমধ্যে তার ঘটনা কিন্তু তুলে ধরেছেন এবং সেখানে বলেছেন তার সামনেই কোনো একজন আন্দোলনকারী কিভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন, অনেক মানুষ তার সামনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, এই সকল বিষয় কিন্তু
ট্রাইব্যুনালে তুলে ধরেছেন এবং আজ কিন্তু প্রসিকিউশন কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে, তার মূলত তার সাক্ষ্য গ্রহণ করছে। এর পরবর্তীতে প্রসিকিউশনের যখন জিজ্ঞাসা শেষ হবে তারপর কিন্তু যে আসামি পক্ষ রয়েছেন, রাষ্ট্র নিযুক্ত বা ট্রাইব্যুনাল নিযুক্ত যে আইনজীবী রয়েছেন তিনি কিন্তু পরবর্তীতে ক্রস চেক করবেন। এবং আজ কিন্তু বলা যায় যে জুলাই আন্দোলনের আনুষ্ঠানিক বিচার শুরু হলো আজ, এবং আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি সূচনা বক্তব্য হয়েছে, পরবর্তীতে কিন্তু এই সাক্ষ্য শুরু হয়েছে। এবং সূচনা বক্তব্যে কিন্তু অ্যাটর্নি জেনারেল প্রথমে বক্তব্য রাখেন। তিনি যে গুম খুনের সংস্কৃতি ছিল, যেই ভোট, রাতের ভোট, দিনের ভোট, এই যে কালচার ছিল সেই কালচার থেকে বেরিয়ে আসতে যে প্রয়োজনীয় পদক্ষেপ তার জন্য বলেছেন এবং এই লক্ষ্যেই কিন্তু এই বিচারের গুরুত্ব তুলে ধরেছেন। এবং তিনি পাশাপাশি পরবর্তীতে চিফ প্রসিকিউটর কিন্তু বলেছেন যে এই যাদের অনুপস্থিতিতে বিচার হচ্ছে তাদের অনুপস্থিতিতে বিচার হলেও এই বিচার বা বাধাগ্রস্ত যেন না হয়, সেই বিচার যেন বাধাগ্রস্ত না হয়ে যেন সুস্থভাবে চলে, সেই সব রকম ব্যবস্থা কিন্তু প্রসিকিউশন থেকে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং এই বিচার যেন কোনোভাবেই ন্যায় বিচার বহির্ভূত না হয় তাও সেই দিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলেও কিন্তু চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে দুজনের বক্তব্য শেষে সাক্ষ্য গ্রহণের জন্য সময় দেওয়া হয় এবং শেষে অনুযায়ী কিন্তু প্রায় 20 মিনিট পর কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেই অনুযায়ী এখন কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছেন এবং খোকনচন্দ্র বর্মনকে কিন্তু এখন সাক্ষ্য নেওয়া হচ্ছে। এবং আজ কিন্তু আমরা সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি যে এই একজনেরই সাক্ষ্য নেওয়া হবে। পরবর্তী আগামীকালকের দিনটি কিন্তু পূর্ব নির্ধারিত ছিল সাক্ষ্য গ্রহণের জন্য, সেই অনুযায়ী হয়তো আগামীকালও সাক্ষ্য গ্রহণ হবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশে এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হবে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং এরই মধ্যে জাদুঘরের সামনে নির্মিত মঞ্চের সামনে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। বিশাল সমাবেশ হবে বলে আশা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আর সমাবেশে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছাত্রদলের সাবেক নেতারা। জুলাই অভ্যুত্থানের পর এটাই ছাত্রদলের প্রথম বড় কোনো গণজমায়েত। তবে এবারের সমাবেশে দেখা যাবে না চিরাচরিত মিছিল, ব্যানার, ফেস্টুন। সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট জনদুর্ভোগের জন্য সংগঠনটি আগাম দুঃখ প্রকাশ করেছে। আগামী দিনে ছাত্রদের স্বার্থে, ছাত্রদের কল্যাণে যে কোনো প্রকার স্যাক্রিফাইস করতে ছাত্রদল সদা প্রস্তুত। শাহবাগ চত্বরে অতীতে যত রাজনৈতিক সমাবেশ হয়েছে, যত ছাত্র সমাবেশ হয়েছে, সব থেকে বড় ছাত্র সমাবেশ আজকে ইনশাআল্লাহ এই শাহবাগ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপহার দিবে। সেজন্য আপনাদের সকলের আমরা সহযোগিতা কামনা করছি। অতীতেও আমরা সহযোগিতা পেয়েছি। ছাত্রদলের এই সমাবেশ হচ্ছে শাহবাগে এবং আপনারা যেমনটি জানেন যে শহীদ মিনারে এনসিপি সমাবেশ করার কথা। দুজন সহকর্মী খোঁজ খবর রাখছেন। আমরা শুরুতে শাহবাগে যাব। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন সেখানে। রবিন, এর মধ্যে তো নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন, সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে কিনা একটু আমাদেরকে জানাবেন। রবিন শুনতে পাচ্ছেন? বৃষ্টি, ঠিক 2-3টায় আনুষ্ঠানিকভাবে এই ছাত্র সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু ইতিমধ্যেই বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে অংশগ্রহণ স্পষ্ট হচ্ছে এই শাহবাগে। যার আমি যেখানটায় রয়েছে একেবারে মঞ্চের উপরে, পেছনে ফিজি হাসপাতাল বার্নেম, এই সড়কটি বন্ধ রয়েছে রোগী এবং অ্যাম্বুলেন্সের যাতায়াতের জন্য। অন্যদিকে একদিকে বাঁ পাশে মৎস্য ভবন, সরাসরি টিএসসি, ডান পাশে রয়েছে কাটাবন। এই পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে এই নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ স্পষ্ট হচ্ছে, যারা দেশের নানা প্রান্ত থেকে এসেছে। আমি একটু আজকের এই ছাত্র সমাবেশ ঘিরে শুনতে চাইব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, তিনি যুক্ত হচ্ছেন। আমান, একটু বলবেন আজকের এই ছাত্র সমাবেশের থেকে কি বার্তা দিতে চায় জাতীয়তাবাদী ছাত্র? দেখুন, ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠনের ঐক্যবদ্ধ প্রয়াসে খুনি হাসিনার বিদায় হয়েছে, কিন্তু বিদায় পরবর্তী সময় আমরা বাংলাদেশে দেখেছি বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে গণতান্ত্রিক ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা, সেই ভোটাধিকারকে বিলম্বিত করার জন্য একটি মহল অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশে ওয়াইসিসির পরিবেশ তৈরি করে, মবক্রেসি তৈরি করে নির্বাচনকে ব্যাহত করতে চায়। সেই বিষয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে সজাগ থাকার জন্য এই কর্মসূচি থেকে আমরা আহ্বান জানাবো। পাশাপাশি বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আগামীতে একটি সাম্য এবং মানবিক মর্যাদার সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উনি ওনার বার্তাটি দিবেন বলে আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন আমানুল্লাহ আমান, যিনি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তিনি যেমনটি বলছেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল সহ অন্যান্য বাদবাকি ছাত্র সংগঠনগুলো একাত্ম হয়ে সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে অভ্যুত্থানের সূত্রপাত ঘটিয়েছিল এবং সমাপ্তি ঘটেছিল, সফল যে পরিসমাপ্তি ঘটেছিল সরকার পতনের মধ্য দিয়ে। সেই জায়গাটা থেকে বিএনপির এই অঙ্গ সংগঠনটি বলছে যে পরবর্তীতে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নানা ধরনের হটকারিতার আশ্রয় নিয়েছে এবং ছাত্রদল ছাত্রদের নিয়ে যে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ সাংগঠনিকভাবে সেটির প্রমাণ দিতেই আজকের এই ছাত্র সমাবেশ, যেখানে দেশের নানা প্রান্ত থেকে ছাত্ররা উপস্থিত হবে। তারা বিএনপির যে মূল দাবি সংস্কার এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে নির্বাচন, সেই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করবে এমন প্রত্যাশার কথাই বলছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং বিকেলে তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রবিন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিকেল 4টায় শহীদ মিনারে এনসিপির জনসমাবেশ হবে এবং দেশব্যাপী পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে জাতীয় ইশতেহার ঘোষণা করবে দলটি। আর ঘোষণা আসবে দেশ গঠনের কর্মসূচিও। শনিবার সন্ধ্যায় বাংলা মোটর কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা শেষ হয়ে যায়নি। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানান নাহিদ। বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে। আর আক্ষেপ নিয়েই বলেন, অভ্যুত্থানের 1 বছর হয়ে গেলেও আকাঙ্ক্ষার পূর্ণতা আসেনি এখনো। একটা মানুষ একটা রাষ্ট্রে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে নাগরিক পরিচয়ে সে কিভাবে নতুন রাষ্ট্রে বসবাস করতে পারে, সেই হিসাবে সেই অধিকারের আলাপ এখানে থাকবে। যে বাংলাদেশে থাকবে না দুর্নীতি, থাকবে না অন্যায় অবিচার, যে নির্বিচারে খুন, চাঁদাবাজি, অনিয়ম, অপশাসন। একটা জুলাই খসড়া প্রকাশ করা হয়েছে, এই জুলাইকে আমরা যেটা খসড়া প্রকাশ করেছে এটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। ওইখানে মাস্ট বি আমাদের জুলাইয়ের দাবি সব থাকা লাগবে। বিকেলে শহীদ মিনারে জনসমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এবং সহকর্মী আখলাকুস সাফা শহীদ মিনারেই আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। সাফা, দুটি বিষয় জানতে চাচ্ছি। এনসিপির ইশতেহারে কি কি থাকতে পারে কিছু জানা গেল কিনা, এই একটি বিষয়। আর নতুন বাংলাদেশ গঠনে নতুন কোনো কর্মসূচি আসছে কি? নতুন কোনো কর্মসূচি সেটি আসলে বোঝা যাবে যখন এই যে ইশতেহারটি ঘোষণা হবে। বৃষ্টি, যে খবরটি আমি পেয়েছি সেটি হচ্ছে নতুন বাংলাদেশের 24 দফা ইশতেহার ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি, সেটি নিশ্চিত করা, যেটি 5ই আগস্ট সরকারের পক্ষ থেকে বিকেল 5টায় ঘোষণা করা হবে। এনসিপি বলছে যে তাদের প্রথম দিকের যে দাবি সেটি হবে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি চাওয়া। একই সঙ্গে জুলাই সনদ, যেটি অর্থাৎ রাজনৈতিক দলগুলো মিলে যে ঐকমত্য কমিশনের যে সংলাপ হয়েছে, সেই সংলাপের ওপর যে বিষয়গুলোর ওপর ঐকমত্য হবে সেই বিষয়গুলো নিয়ে যে চার্টার তৈরি হচ্ছে জুলাই চার্টার, সেই জুলাই চার্টারের একটি আইনগত ভিত্তি এই এনসিপির যে 24 দফা ইশতেহার, সেই ইশতেহার থেকে তারা চাইবেন। এবং একই সঙ্গে যেটি তারা বলতে চাইবেন সেটি হচ্ছে এই যে সংস্কার কার্যক্রম, সেই অর্থাৎ জুলাই সনদের মধ্য দিয়ে কোন কোন বিষয়ে সংস্কারে দলগুলো কোন কোন জায়গায় একমত হলো, সেই বিষয়গুলো বাস্তবায়নটাও যাতে এই অন্তর্বর্তী সরকারের যে সময়, এই সময়ের মধ্যেই সেই বাস্তবায়নটা শুরু হতে হবে এবং সেই বাস্তবায়নের একটি রূপরেখাও কিন্তু তারা জুলাই সনদের মধ্য দিয়ে চাইছেন। এছাড়া তৃতীয় যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হচ্ছে সেটি হচ্ছে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে ন্যায্যতার যে পররাষ্ট্রনীতি, সেই ন্যায্যতার পররাষ্ট্রনীতি নিশ্চিত করা। পরবর্তী বাংলাদেশ, যেই বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এই ন্যায্যতার বিষয়গুলো থাকবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি, এইসব বিষয়গুলো কিন্তু উঠে আসবে। তাছাড়া বিশেষ করে যে তরুণদের যে চেতনায় যে জুলাই অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছিলেন এবং এই শহীদ মিনার থেকেই যে 1 বছর আগের আজকের এই দিনে 1 দফার ঘোষণা করা হয়েছিল, এর যে চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো যে বাস্তবায়ন হয়নি, সেগুলোর বাস্তবায়নের কিছু রূপরেখা আজ এই শহীদ মিনার থেকেই ঘোষণা করা হবে। বেশ কিছু বিষয় আমরা আপনার মাধ্যমে জানলাম, ধন্যবাদ সাফা। সপ্তাহের প্রথম কর্মদিবস এবং রাজধানীর বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম, তিনি আমাদেরকে সেই এলাকার অবস্থা জানাতে পারবেন। তাজনুর, রাজধানীতে তো আজ যান চলাচলে পুলিশ কিছু নির্দেশনা দিয়েছিল, যেহেতু দুটি দলের আজ সমাবেশও রয়েছে, সব মিলিয়ে যানবাহন চলাচল পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। দেখুন, শাহবাগের যত কাছে আসবেন ঠিক ততখানি
অপেক্ষায় থাকতে হবে কিংবা সেই যানজটে পড়তে হবে। কারণ বাজার একেবারে সিগন্যালে রয়েছে, এপাশ থেকে গাড়িগুলো শাহবাগের দিকে এগোনোর চেষ্টা করছে। তবে খুব পরিষ্কারভাবেই বুঝতে পারছেন যে এই গাড়ির সারি কারণ বাজার থেকে একেবারে ফার্মগেট অবধি পৌঁছে গিয়েছে। কিন্তু বাজারের দিক থেকে আজকে সমাবেশ, 2 হচ্ছে ছাত্র দলের আজকে সমাবেশ রয়েছে, 3 হচ্ছে আজকে এইচএসসি পরীক্ষা সমাবেশ রয়েছে, 3 হচ্ছে আজকে এইচএসসি পরীক্ষা রয়েছে, একই সঙ্গে আজকে বিসিএস পরীক্ষাও রয়েছে। সব মিলিয়ে এত বিপুল মানুষের সমাগম রাজধানীতে এবং আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, সব মিলিয়ে যেই রকমের যান চলাচল পরিস্থিতি সবসময় রাজধানীবাসী প্রত্যক্ষ করে থাকে, আজকে তার চেয়ে খানিকটা যে ধীরগতি হবে সেই আশঙ্কার জায়গা থেকে ডিএমপি গতকালকেই নির্দেশনা দিয়েছিল এবং সেই নির্দেশনা অনুযায়ী একেবারে শাহবাগের দিকে ঢোকার যেই সড়কগুলো সেগুলো পরিহার করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে আরও 45 মিনিট পরে ছাত্রদলের যেই সমাবেশের আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে কারণ বাজারের দিক থেকে বহু ছাত্র এরই মধ্যে তারা পায়ে হেঁটে মূলত রওনা করেছেন শাহবাগের দিকে। এখন পর্যন্ত কারণ বাজার সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে যে গাড়িগুলো চলাচলের যে স্বাভাবিক দৃশ্য সেটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এখন পর্যন্ত স্বাভাবিক মনে হচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। পুলিশের নির্বিচার মানুষ হত্যা, হয়রানি আর শেখ হাসিনার কূটকৌশলের প্রতিবাদে ফুঁসে ওঠে ছাত্র জনতা। 34 জুলাই হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার জমায়েতে সরকার পতনের এক দফা ঘোষিত হয় সেদিন বিকেলে। তবে শেখ হাসিনার মসনদের ভিত নড়ে যায় সকালে, যখন ছাত্র জনতার পক্ষে নিজ অবস্থান জানায় সেনাবাহিনী। তখনও ক্ষমতা কুক্ষিগত করার নীল নকশায় বন্ধ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্ত ছিল অধীনস্থ কর্মী বাহিনীও। সহকর্মী আহমেদ রেজার রিপোর্ট। ক্যালেন্ডারের পাতায় সেদিন 3 আগস্ট 2024, কিন্তু আন্দোলনকারীদের কাছে দিনটি 34 জুলাই। কেন্দ্রীয় শহীদ মিনার, যত দূর চোখ যায় মানুষ আর মানুষ। কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দেয়। সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনারে। উদ্বেলিত ছাত্র জনতার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় ঢাকার আকাশ বাতাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই। দুপুর গড়িয়ে বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এখানেই তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সাফ জানিয়ে দেন, আর ছাত্র জনতার রক্তে রঞ্জিত আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই। দাবি এখন একটাই, স্বৈরাচারী হাসিনা সরকারের পতন। আমরা মনে করি খুনি হাসিনা সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এদিন মাঠে নামে ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরের সংহতি জানিয়ে শিল্পীদের অনেকেই যোগ দেন শহীদ মিনারে। সমাবেশে যোগ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। সমর্থন আরও জোরালো হয় যখন বিএনপি তাদের অবস্থান জানায়। কেবল নৈতিক সমর্থন নয়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবে দলটি। ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমত তাদের সঙ্গে থাকবে। আন্দোলন দমাতে এদিন রাতে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক এবং কলেজ অধ্যক্ষদের সঙ্গে মত বিনিময় করেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন তিনি। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। অন্যদিকে তারই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করেন পাল্টা কর্মসূচির। জানান, পরদিন থেকে রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেদিকেই নজর ছিল রাজনৈতিক বিশ্লেষক সহ আপামর জনতার। এদিন অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে, যা আন্দোলনকারীদের মনোবলকে আরও দৃঢ় করে তোলে।
এতে বেগবান হয় এক দফা আন্দোলন, যার ফলশ্রুতিতে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। অবসান ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ স্বৈরাচারের। রচিত হয় নতুন এক ইতিহাস। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকলে ভবিষ্যতের কার্যকারিতা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, নোট অফ ডিসেন্ট সহ যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলোও অস্পষ্ট। ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, সাংবিধানিক সংস্কার এসব গুরুত্বপূর্ণ প্রশ্নে কমিশনের সুপারিশ কতটা কার্যকর হবে তাও এখন পরিষ্কার নয়। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিবেচনায় নিলে সংস্কারের বিষয়ে যথেষ্ট ঐকমত্য হয়নি বলেই মনে করেন বিশ্লেষকরা। প্রায় 5.5 মাসের আলোচনা, তর্ক বিতর্কের সমাপ্তি। শিগগিরই চূড়ান্ত হতে যাচ্ছে জুলাই সনদ। দ্বিতীয় ধাপের সংলাপে 19টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। এর মধ্যে 10টিতে নোট অব ডিসেন্ট অর্থাৎ দ্বিমত জানিয়ে একমত হওয়ার কথা জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলোর ভবিষ্যৎ কি হবে তা স্পষ্ট নয়। ক্ষমতার ভারসাম্য রক্ষা, কারো স্বৈরাচার হয়ে ওঠার পথ রুদ্ধ করা ছিল সংস্কারের গুরুত্বপূর্ণ লক্ষ্য। কিন্তু সেই ভারসাম্য তৈরি হবে কিনা তা নিয়ে সংশয় কাটেনি। আগের থেকে অবশ্যই ক্ষমতার কেন্দ্রীভূত হওয়ার পসিবিলিটি একটু কমেছে, কিন্তু আমরা সম্পূর্ণ সেফ কিনা, আবারও কোনো একটা সরকার কোনো একটা সময় কোনোভাবে সংবিধানকে কোনো ধরনের সংস্কার করে অ্যাবসলিউট সেফগার্ড আমরা কখনোই পারবো না, কিন্তু মিনিমাম যেই সেফগার্ডটা আমাদের নিশ্চিত করার কথা ছিল, এইটা বর্তমানে যে জায়গাটায় আছে সেইটা আমরা আসলে হচ্ছে গিয়ে আমার মনে হয় না যে আমরা সেটা নিশ্চিত করতে পেরেছি। রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সংস্কারের জায়গায় ঐকমত হতে পারে। দুইটা পক্ষকে যদি সমক্ষমতা সম্পন্ন হয় তাহলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হতে পারে। সে কারণে সরকার সেই অবস্থায় সরকারের স্থায়িত্ব নিয়ে সংকট সৃষ্টি হতে পারে এবং সরকারি কার্যক্রমে স্থিরতা দেখা দিতে পারে। শঙ্কা আছে, জাতীয় সনদ বা রাজনৈতিক ঐকমত্যের রূপরেখা বাস্তবায়নে বাধ্যবাধকতা না থাকলে সেটি কার্যকর হওয়া নিয়েও। ঐকমত্য সৃষ্টি করেই একটা জুলাই সনদ ঘোষণা করলে সেটা সব রাজনৈতিক দল মেনে নিতে বাধ্য হবে। আর এখন যদি কোন রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দেয় বা দ্বিমত পোষণ করে, পরবর্তীতে তারা যদি এটা পরিবর্তন করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের নৈতিক যে অবস্থান, অবস্থানের কোনো সমস্যা হবে না। আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম ঘটনার নজির তো আছে, আর যদি সেটা সংসদে আলোচনার মাধ্যমে হয় ভবিষ্যতে, তাহলে সেটাও একটা অনিশ্চয়তার ভিতর থাকে। ফলে আমরা জুলাইয়ের অভ্যুত্থানের দাবি দেওয়ার যে সমাধান আপাতত পাচ্ছি, সেটা আমার মনে হচ্ছে একটা অনিশ্চিত। যে জায়গাগুলোতে ক্রিটিক্যাল এই পাওয়ার শেয়ারিং বা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার ব্যাপার, সেখানেই একটা নোট অফ ডিসেন্ট থাকছে। সেই ক্ষেত্রে রেফারেন্ডাম একটা উপায় হতে পারে, যে আমরা হয়তো জাতীয় সংসদে যে নির্বাচন হবে তার সাথেই এই রেফারেন্ডামটা যদি আমরা পাশ করায় নিতে পারি, যদি জনগণ ওভারওয়েলমিংলি এই রেফারেন্ডামের পক্ষে ভোট দেয়, তাহলে সেটা এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করে। ঐকমত্য কমিশন বলছে, গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পক্ষকে এক ছাতার নিচে আনার চেষ্টা হয়েছে। এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রতি দায়বদ্ধ থাকার। অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউরটা কি হবে, জবাবদিহিতা কি হবে, এই জায়গাগুলো আমার শঙ্কার জায়গা হিসেবে থেকে যাচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিতের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার অনুসারীরা। সকালে রাউজানের গহিরা থেকে সদর পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। নেতাকর্মীরা বলেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা দলের জন্য একটি হঠকারী সিদ্ধান্ত। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। গেল মঙ্গলবার পাল্টাপাল্টি শোডাউনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার আর ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গোলাম আকবর সহ অন্তত 20 জন আহত হয়। পরে গিয়াস কাদেরের ভাইস চেয়ারম্যান পদ স্থগিত এবং গোলাম আকবরের নেতৃত্বাধীন উত্তর জেলা বিএনপির কমিটি কেন্দ্র থেকে বিলুপ্ত করা হয়। গত 1 বছরে এই দুই নেতার অনুসারীদের দ্বন্দ্বে অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন। মধ্যরাতে নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মালামাল লুটপাট করা হয়েছে। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, একদল ডাকাত নৈশ
প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তারপর তাদের বেঁধে রেখে ভেতরে প্রবেশ করে। আর মিল হাউস, ওয়ার্কশপ, মেকানিক্যাল ল্যাবরেটরি, অফিস কক্ষে ঢুকে তাণ্ডব চালায়। কর্তৃপক্ষের দাবি, মিলের বিয়ারিং, ওয়েল্ডিং, কেবল, পাম্প সহ প্রায় 90 লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। কুমিল্লার নাঙ্গলকোটে দুস্থ ও বিধবা নারীদের সরকারি VWBর চাল নিয়ে চলছে ৯/৬। যমুনার অনুসন্ধানে প্রায় ৬,০০০ কেজি চালের হিসাবে গরমিল মিলেছে। উপজেলা প্রশাসন বলছে, অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন। বিধবা ও দুস্থ নারীদের সহায়তার জন্য ভার্নাল উইমেন্স বেনিফিট VWBর চাল বিতরণ করে সরকার। কুমিল্লার নাঙ্গলকোটের ঘোড়ামারা সহ বেশ কয়েকটি গ্রামে সেই চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। 100 কেজি চাল 180 কেজি পাওয়ার কথা, 100 কেজি পাইছে, 80 কেজি পাইনি। আমরা বললাম যে কেন দেওয়া হয়নি, বলছে যে 80 কেজি অন্যদেরকে দেওয়া হবে। আনা করে চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, আমরা গরিবের পাশে খাড়ান না, দুঃখনীগো কাছে খাড়ান না। গত 30 মে ও 22 জুন 2 ধাপে 6 মাসের জন্য বিতরণের চাল এসেছে এ অঞ্চলে। সে মাসেই 180 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তা ঠিকঠাক বুঝে পায়নি সুবিধাভোগীরা। স্থানীয়দের অভিযোগ, 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের যোগসাজশে চলছে এই স্বেচ্ছাচারিতা। শুনতে শুনতে আমি অনেকটার থেকে খবর নিয়েছি, কিন্তু একটা কাজ 6 টাকা খরচ হয়, কিন্তু মেম্বার চেয়ারম্যান কেন 200 টাকা নিচ্ছে আমি জানি না। ওনারা তো এখন ক্ষমতায় আছেন, ওনাদের বিরুদ্ধে কোনো কথা বললে এখানে আমরা কোনো ভ্যালু পাই না। উনি এই ইউনিয়ন পরিষদে যত অনিয়ম করতেছে, মানে আমার মনে হয় না কোনো চেয়ারম্যান এটা করছে। একটা ওয়ারিশন ওদের 500 টাকা নেয়, একটা ট্রেড লাইসেন্স উনি 1400, 1500, 2000 টাকাও নেয়। অভিযোগের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা খাদ্য গুদামে টিম যমুনা। ইউপি অফিসের গুদামেই তালাবদ্ধ অবস্থায় মেলে প্রায় 19 বস্তা চাল। ইউপি সদস্য ও চেয়ারম্যানের বক্তব্যেও উঠে আসে চাল বিতরণে গরমিলের বিষয়টি। ধরা পড়লে চলে সাংবাদিককে ম্যানেজের চেষ্টা। অনেকে বলছে সম্ভাবনা কথা বলি না, অনেকে বলছে আমার ওয়ার্ড যেটা আছে, আমার ওয়ার্ডে আমি 80 কেজি করে চাল দিছি, আমার ওয়ার্ডে আমি 80 কেজি করে চাল দিছি। অন্য ওয়ার্ডের বিষয় আমি জানি না। গোডাউনে পর্যাপ্ত পরিমাণ জায়গা না হওয়ায় ওই যে সাপোজ 5 নং ওয়ার্ডে 5টা কার্ড, 5 কার্ডে 6 মাসের চাল যাওয়া হচ্ছে, ওই মেম্বারকে খবর দিয়ে ওই ওয়ার্ডের মেম্বার উনি নিয়ে ওইখানে বিতরণ করছে। বৃষ্টি বাদল বিভিন্ন ব্যস্ততায় আসলে মূলত মেম্বারে দেয় নাই। মেম্বারে কিছু মনে দিচ্ছে, কিছু লোককে দিচ্ছে, কিছু লোকের চাউল এখনো গোডাউনে আছে। তবে ট্যাগ অফিসারের দাবি কোনো অনিয়ম নেই, সব বিতরণ চলছে ঠিকঠাক। যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন দায়িত্বে থাকা কেউই। সবগুলো বিতরণ যখন করেছে তখন আমি সেখানে আমি নিজেকে আমি করি, আমি যেগুলো করছি সেগুলো আমি সঠিকভাবে আমি করছি, আগে যেগুলো করছি আমি সেগুলো সঠিকভাবে করছি। মেম্বার পলাতক এটা তো ফ্যাক্ট না, চেয়ারম্যান নিজে চেয়ারে বসে আছে, তারপরে সচিব হলো মেম্বার সেক্রেটারি, উনি ইউনিয়নের সচিব যিনি উনি মেম্বার সেক্রেটারি, তো এখন ওনারা বিতরণ করে দিবে। উপজেলা বিএনপির দাবি, দলের সাথে কোনো সম্পর্ক নেই অভিযুক্ত চেয়ারম্যানের। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসনও। যারাই হোক না কেন আমি তো জানি না, তাদেরকে আইনের আওতায় দৃষ্টান্ত শাস্তিটা হোক। দলের কেউই না, দলের আমার সাথেও সম্পৃক্ত না। একজন যদি 1 কেজি কমও পায় লাইনে দাঁড়িয়ে অভিযোগ দেয়, এখন এত কম দিবে মানুষজন অভিযোগ দিবে না, এটা কি করে হয়? সচেতন মহল বলছে, জনপ্রতিনিধিত্বকে পুঁজি করে যারা অনিয়ম দুর্নীতি করছে, নৈতিকভাবে তাদের দায়িত্বে থাকার অধিকার নেই। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। রাতভর বৃষ্টিতে রাঙামাটির বাঘাছড়ি ও মারিশা সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধস হয়েছে, এতে যান চলাচল বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রাতভর বৃষ্টির কারণে ভোরের দিকে ওই সড়কের 9, 10 ও 14 কিলোমিটার স্থানে পাহাড়ের মাটি ধসে সড়কে পড়ে। এতে করে ওই রুটে চলাচলকারী যানবাহনগুলো আটকা পড়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিজিবি ও সড়ক বিভাগের পাশাপাশি সেনা সদস্যরাও সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে এবং চলাচল স্বাভাবিক হতে ঘণ্টাখানেক সময় লাগবে বলে জানায় ইউএনও। 35 থেকে 20% শুল্ক।
15% কমেছে। শুল্কের এই হার স্বস্তি এনেছে, কিন্তু অস্বস্তির দিকও কম নয়। প্রথমত, শুল্ক ছাড়ের ক্ষেত্রে শর্ত পরিপালনে চাপ বাড়বে। বিশ্লেষকরা বলছেন, শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রকে যেসব ছাড় দেয়া হয়েছে তা শিগগিরই প্রকাশ করা দরকার। পাশাপাশি আমদানি বাড়াতে অর্থায়নের বিষয়টিও অস্বস্তি তৈরি করবে সরকারের জন্য। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশে স্বস্তিদায়ক অবস্থায় এখন বাংলাদেশ। প্রতিযোগী দেশগুলোর মতোই সমান হারে শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। ভিয়েতনাম, পাকিস্তান, কম্বোডিয়া, শ্রীলঙ্কার শুল্ক বাংলাদেশের প্রায় সমান। তবে ভারতের শুল্ক বাংলাদেশের চেয়ে 5% বেশি, তাই প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে। ইন্ডিয়ার এখন আমাদের থেকে ট্যারিফ বেড়ে গেছে, এটা একটা পজিটিভ সেট আমাদের জন্য, যে ইন্ডিয়ার ব্যবসাটা বাংলাদেশে কিছুটা হলেও আসতে পারে বা বাংলাদেশ থেকে অঞ্চল দিকে যাওয়ার সুযোগ নেই। মোরওভার চায়নার ব্যবসা দিনে দিনে সরে আসছিল, যেটা বাংলাদেশ সুফল আগে থেকে পেয়ে আসছিল, সেটা হয়তো সামনেও আরো বেশি পাবে। পরবর্তী নেগোসিয়েশনটা যদি আমরা এটা করতে পারি যে তাদের দেশের র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস যদি পেয়ে যাই, তাহলে বাংলাদেশের রপ্তানিটা অনেক গুণ বেড়ে যাবে এবং বিশেষ করে নিটওয়্যারের রপ্তানির ক্ষেত্রে একটা বিশাল সুযোগ তৈরি হবে। কিন্তু বাংলাদেশের শুল্ক কমার পেছনে কাজ করেছে কোন জাদু? অর্থাৎ কি শর্তে নির্ধারণ হলো স্বস্তির শুল্ক হার? বাণিজ্য ঘাটতি কমানোর কঠিন চাপ দৃশ্যমান। এরই মধ্যে বোয়িং উড়োজাহাজ, গম, সয়াবিন বীজ কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি পর্যায়ে তৎপরতা লক্ষণীয়। দুই পক্ষেরই বাড়বে ব্যয়ের চাপ। এই 35কে 20-এ নামাতে গিয়ে আমরা কি শর্তে রাজি হয়েছে সেটা তো এখনো পুরোপুরি প্রকাশ হয় নাই। অন্তত আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা যুক্তরাষ্ট্র থেকে ক্রয়টা বাড়াবো। মেড ইন বাংলাদেশ, এটার সংজ্ঞাটা কি হবে? কারণ এখানে তো আমরা উৎপাদন করি কিন্তু বাইরে থেকে কিনে আনি। ওখানে 40% ডোমেস্টিক ভ্যালু এডিশনের একটা কন্ডিশন দিচ্ছে বলে জানা গেছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন। বিশাল এই ঘাটতি কমাতে তৈরি হবে অস্বস্তি। একই সঙ্গে বাণিজ্যের বাইরেও একাধিক ইস্যুতে পরিপালন করতে হবে শর্ত। এক্ষেত্রে গুরুত্ব পাবে জ্বালানি ও বিদ্যুতের উন্মুক্ত মালিকানা, চীনের কর্তৃত্ব হ্রাস, মেধাস্বত্ব আইন, ভ্যালুয়েশন বৃদ্ধি, শ্রম ইস্যু। চাপ আসার ফলে যদি প্রয়োজনীয় সংস্কারগুলো হয়ে যায় তাহলে তো সেটা আলটিমেটলি আমাদের পক্ষেই যাবে। আমাদের মোট আমদানি তো $60-70 বিলিয়ন মতো। তো সেক্ষেত্রে একটু বেশি দামে কিনলেও আপনার যে একেবারে ডোমেস্টিক ইকোনমিতে একটা বড় ধরনের চাপ পড়বে তা না। প্রশ্ন হচ্ছে, কার উপর চাপানো হবে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক? ক্রেতা বিক্রেতা নাকি উৎপাদক? তা এখনো স্পষ্ট হয়নি। আগামী 7 আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক হার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গৃহপরিচারিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা পেলেন ভারতের সাবেক এমপি প্রজ্জ্বল রেভান্না। সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ের নাতি তিনি। শনিবার কর্ণাটকের আদালতে এই রায় দেওয়া হয়। প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য প্রজ্জ্বলের সাজা ঘিরে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারকে তুলোধনা করছে বিরোধীরা। 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জনতা পার্টির সাবেক এমপি প্রজ্জ্বল রেভান্নার কিছু ভিডিও, যেখানে ধরা পড়ে একাধিক নারীর ওপর প্রজ্জ্বলের যৌন হয়রানির দৃশ্য। ভাইরাল হয় প্রায় 3000 ভিডিও। ঝড় ওঠে সমালোচনার। প্রজ্জ্বল রেভান্না 34 বছর বয়সী প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে প্রায় 400 নারীকে ধর্ষণের অভিযোগ তোলে বিরোধী দল কংগ্রেস। যৌন নির্যাতনকারীকে সমর্থনের জন্য নরেন্দ্র মোদীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। প্রজ্জ্বল রেভান্না 400 महिलाओं का रेप करता है, वीडियो बनाता है और कर्नाटका की हर महिला को मालूम होना चाहिए कि जब प्रधानमंत्री आपसे वोट मांग रहे थे तो उनको मालूम था प्रज्ज्वल रेभान्ना ने क्या किया था। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রেভান্না পরিবারের একটি বাগান বাড়িতে কাজ করতেন ভুক্তভোগী নারী। বেশ কয়েকদিন তার উপর যৌন নির্যাতন চালায় প্রজ্জ্বল। নিজের ক্যামেরাতেই ধারণ করেন ধর্ষণের দৃশ্য। একসময় 48 বছর বয়সী নারীকে বের করে দেয়া হয় কর্মস্থল থেকে। ভোটের আগে শত শত ভিডিও ছড়িয়ে পড়লে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়ে জার্মানি চলে যান প্রজ্জ্বল। এই ঘটনা ব্যাপক প্রভাব ফেলে ভোটের মাঠে। নির্বাচনে জনতা দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনেও হেরে যান প্রজ্জ্বল।
জার্মানি থেকে ফেরার পর গ্রেফতার করা হয় তাকে। ধর্ষণের মামলায় তদন্ত আর বিচার কাজ শেষে গত শুক্রবার প্রমাণিত হয় প্রজ্জ্বলের বিরুদ্ধে আনা সব অভিযোগ। শনিবার বেঙ্গালুরুর আদালতে যাবজ্জীবন সাজা দেয়া হয় তাকে। ভারতের দোর্দণ্ড প্রতাপশালী রাজনৈতিক পরিবারের সদস্য প্রজ্জ্বল। সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ের নাতি তিনি। বাবা কর্ণাটকের সাবেক মন্ত্রী এইচ.ডি. রেভান্না। চাচা এইচ.ডি. কুমারস্বামীও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী। বর্তমান মোদী সরকারের জোটে রয়েছে তার জনতা দল। প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যের এমন সাজা ভারতের ইতিহাসে বিরল। ডরথি তাসরিন,